উষ্ণতা করিডোরে এসে আবারও ব্যথা অনুভব করলো। কেমন যেন পিঁপড়ার কামড়ের মতো লাগছে। সে ব্যথার জায়গায় হাত রেখে বসে পড়ল মেঝেতে। হঠাৎ এক তরুণ এসে তাকে বলিষ্ঠ হাতে আগলে ধরল। বিশাল দেহি লম্বা সেই তরুণের তরুণ তার বিশাল দেখি লম্বা সেই তরুণের তার মুখের দিকে চেয়ে বিস্মিত হলো উষ্ণতা। পর মুহূর্তেই মৃদু হেসে উঠল। কেমন আছো বাজে ছেলে? এত বছর পর আবার এই ডাকটা শুনে আমি থমকালো। অপ্রস্তুত কণ্ঠে বলল, ভালো। আর আপনি কেমন আছেন উষ্ণতা মিস? উষ্ণতা হেসে ফেল। ঝরঝরে সুন্দর হাসি বলল, অবশেষে আমাকে মিস বলে ডাকলে তুমি। ইয়ামিন হাসলো এবার। উষ্ণতা তাকে দেখতে দেখতে বলল, অনেক বড় হয়ে গেছো আর হ্যান্ডসামও। মেয়েরা তাহলে এমনি এমনি তোমার উপর ফল করে না। ইয়ামিন কি বলবে বুঝতে না পেরে নাজুক হাসলো। উষ্ণতা চোখ মুখ কুচকে বলল, প্লিজ হেল্প মি, আমি দাঁড়াতে পারছি না। নিশ্চয়ই। ইয়ামিন খুব সাবধানে উষ্ণতাকে উঠিয়ে দাঁড় করালো। হঠাৎ টিউশনের কথা মনে পড়ল উষ্ণতার। সে এসে এইভাবে তাদের কাছাকাছি দেখলে কি ভাববে? বহুদিন পর ইয়ামিনের সাথে দেখা হওয়ায় উষ্ণতা একটু সৌজন্যবোধ দেখাচ্ছিল, কিন্তু এত কিছু মাথায় আসেনি তার। ইয়ামিন ভাবছে অন্য কথা। সে একবার উষ্ণতার কাছে প্রতিজ্ঞ হয়েছিল যে কখনো তার সামনে আসবে না, সেটাও ত্রিশানের কারণেই। প্রথম থেকেই ত্রিশান উষ্ণতার ব্যাপারে খুব পজিটিভ ছিল। অন্যদিকে ইয়ামিন তখন মাত্র কিশোর। তার হৃদয়ে প্রথম প্রেমের কলি প্রস্ফুটিত হয়েছিল উষ্ণতার মাধ্যমে। না চাইতো বারবার উষ্ণতার কাছেই ছুটে আসতো সে। এইভাবেই একদিন ত্রিশান আর উষ্ণতার মাঝে তাকে নিয়ে তুমুল ঝগড়া হয়। তখন এই উষ্ণতা বলেছিল আর কখনো যেন সে সামনে না আসে। ইয়ামিনও উষ্ণতার মন রাখতে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু এখন আর সেই প্রতিজ্ঞা রাখার প্রয়োজন নেই, কারণ ইয়ামিন এখন আর আগের মতো উষ্ণতার প্রতি অনুভূতি পোষণ করে না। তাদের সম্পর্কের সমীকরণ অনেক বদলে গেছে। সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে উঠেছে, যেমনটা হওয়ার কথা ছিল। উষ্ণতার মনে হচ্ছে সে তার এক ছোট ভাইকে দেখছে, যাকে একসময় সে স্নেহ করত। অপ্রীতিকর মুহূর্তগুলো ভেবে মন খারাপ হচ্ছে না একটু, যেন তাদের মধ্যে কখনো জটিলতার সম্পর্ক ছিলই না। উষ্ণতা তবুও বলল, শোনো ইয়ামিন, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ উষ্ণতা থামল। সে কারণটা বলতে চাইছে না। ইয়ামিনও তাকে বলার সুযোগ দিল না, মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি একা যেতে পারবেন? নিশ্চয়ই পারবো। পেছন থেকে নার্স এসে পড়ল। ম্যাডাম, আপনি এখনো যাননি? বাথরুম খুঁজে পাচ্ছেন না? উষ্ণতা এবার ইয়ামিনের দিকে চেয়ে হাসলেও ইয়ামিন নার্সের উদ্দেশ্যে বলল, ম্যাডামকে সাবধানে নিয়ে যাও। নার্স কয়েক মুহূর্ত বড় বড় চোখে ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর প্রায় আতকে ওঠা স্বরে বলল, আরে, আপনি তো সেই সিঙ্গার, মানে ইয়ামিন ইব্রাহিম, তাই না? ইয়ামিনের মনে পড়ে গেল তার মুখে এই মুহূর্তে মাস্ক নেই। ভুলেই গিয়েছিল সে। মাস্ক ছাড়া পাবলিক প্লেসে ঘুরে বেড়ানো বিপদের চেয়ে কোনো অংশে কম নয়। সে ঝড়ের গতিতে নিজের পকেট থেকে মাস্ক বের করে পরে নিল মুখে। তারপর উল্টো পথে হাঁটতে শুরু করলো। এদিকে নার্স এখনো স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে। উষ্ণতা বলল, এক্সকিউজ মি সিস্টার, আমরা কি যাব না? নার্স কোনো মতে ঢোক গেলে বলল, ম্যাম প্লিজ, আমি আসলে ওনার বিরাট বড় ফ্যান। প্লিজ আমাকে ওনার সাথে একটা ছবি তুলতে দিন, আমি 5 মিনিটে চলে আসবো। উষ্ণতা হেসে ফেলে বলল, আমি আপনাকে বাধা দিব না, আপনি চাইলে যেতেই পারেন, তবে যেভাবে ও পালিয়ে গেল তাতে মনে হয় না এখন ফ্যানদের সাথে ছবি তুলতে ইচ্ছুক, তাই আমার পরামর্শ থাকবে না যাওয়ার। নার্সের খুশিতে ভাটা পড়ল। মুখ ভোঁতা করে দাঁড়িয়ে রইল সে। ভীষণ আশাহত লাগছে। হঠাৎ লটারি পেয়ে যাওয়ার পর ছাড়ছাড়া হয়ে গেলে যেমন লাগে তেমন। সে কিছুক্ষণ নিজের উত্তেজনা সামাল দিয়ে বলল, তাহলে আর কি করা, চলুন ম্যাডাম, যাওয়া যাক। উষ্ণতা হেসে নার্সের হাত ধরল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি উষসীর। সারাদিন নানান ঘটনায় গলা দিয়ে পানি অবধি নামেনি। এই মুহূর্তে গ্যাস্ট্রিকে বুকের পাশটা খুব ব্যথা করছে, বমি বমি লাগছে। না খেয়ে থাকলেই এই সমস্যাটা তার হয়। উষ্ণতার ডেলিভারির দিনেও একই কাণ্ড হয়েছিল। উষসী বাথরুমের দিকে যেতে লাগলো, তখনই ধাক্কা খেলো ইয়ামিনের সঙ্গে। আরে উষু, কি হয়েছে? ঠিক আছো তুমি?
পশুষী মুখে হাত ঠেকিয়ে অস্পষ্ট স্বরে বলল, বমি বমি লাগছে, ওয়াশরুমে যেতে হবে। চলো আমি নিয়ে যাচ্ছি। তুমি লেডিস ওয়াশরুমে ঢুকবে? বাইরে দাঁড়িয়ে থাকবো না হয়, চলো তো এবার। বিয়ের পর থেকে ঐশী ইয়ামিনকে তুমি করে বলতে শুরু করেছে। ইয়ামিনের কাছে ব্যাপারটা চমৎকার লাগছে। মনে হচ্ছে তাদের বুঝি 10-12 বছরের সংসার। ঐশীকে ধরে ওয়াশরুমের কাছে আনলো ইয়ামিন। ঐশী বিছানার কাছে গেল আর হরহর করে বমি ছেড়ে দিল। সকালে দুটো রুটি খেয়েছিল, সেগুলি বের হয়ে গেছে। কি আশ্চর্য, তার কি হজমের সমস্যা? এত অদ্ভুত লাগছে কেন? মাথা ঘুরে আসছে। ইয়ামিন কাছে এসে 2 হাতে ঐশীকে আগলে ধরল। খুব বিচলিত হয়ে বলল, কি হয়েছে তোমার? কেন এমন করছো হঠাৎ? ঐশী দুর্বল গলায় বলল। দুপুর থেকে কিচ্ছু খাইনি, তাই মনে হয়। ইয়ামিন কাতর গলায় বলল, চলো তাহলে ক্যান্টিনে খেয়ে নাও কিছু। এই মুহূর্তে আমার গলা দিয়ে খাবার নামবে না ইয়ামিন। ইয়ামিন চোখ মুখ শক্ত করে তাকালো, শাসনের স্বরে বলল। তোমাকে আসতে বলেছি। ঐশীও কম যেতি না, দ্বিগুণ তেজ নিয়ে বলল, যদি না যাই কি করবে তুমি? বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করছে না। ইয়ামিন ক্ষণকাল তাকিয়ে থেকে তাকে কোলে তুলে বলল। এইভাবে নিয়ে যাবো। ঐশী বিস্ময় আর লজ্জায় স্তব্ধীভূত। আশেপাশের সবার নজর এখন তাদের দিকে। উষ্ণতার ঠিক পেছনেই দাঁড়িয়ে কিছুটা দূর থেকে পুরো ব্যাপারটা দেখছিল। নার্স ঝুমুর এসে বলল, ম্যাম, সামনের একটা টয়লেট খালি আছে, আপনি ওখানে চলে যান। উষ্ণতা মিষ্টি করে হেসে বলল, যাচ্ছি। পারদিন অনেকক্ষণ ধরে উসখুস করছে। প্রিয়ন্তী তার সামনে দাঁড়িয়ে পড়ল। কিছু বলবে? পারদিন প্রথমে ঠোঁট ভাঁজ করলো, একটু পর গাল চুলকে চিন্তিত গলায় বলল, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? কাজী সাহেব বিরিয়ানি খেতে চেয়েছে। মানে? প্রিয়ন্তী এহেম কথা শুনে চেহারা কুঁচকে ফেলল। পারদিন অপ্রতিভ স্বরে বলল, মানে ওনাকে তো ওনার টাকা দেওয়া হয়েছে। আমি ওনাকে বুঝিয়ে বলেছি যে আমাদের হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি। উনি যাতে চলে যান, কিন্তু উনি না গিয়ে উল্টো আমাদের ফলো করে হসপিটালে চলে এসেছে। বলেছেন আমরা যখন বাড়ি যাব উনিও আমাদের সাথেই যাবেন, রাতের খাবার খাবেন, বিরিয়ানি না হলে ডাল ভাত হলেও খাবেন। প্রিয়ন্তী মৃত হাঁ করে তাকিয়ে রইল। আশ্চর্য বিরক্তিকর ব্যাপার তো। ফারদিন পকেট থেকে মোবাইল বের করে বলল, এই যে আবার ফোন দিচ্ছেন। প্রিয়ন্তী ক্রোধান্ধ হয়ে বলল, এবার আমাকেও দাও। হ্যালো। ওই পাশ থেকে কাজী সাহেব বললেন, আব্বাজান সরি। আম্মাজান আসসালামু আলাইকুম। প্রিয়ন্তী বিদিষ্ট স্বরে সালামের উত্তর নিয়ে বলল, কি চান আপনি? টাকা পেয়েছেন না? আম্মাজান টাকাটাই কি বড় বিষয়? আন্তরিকতার একটা ব্যাপার আছে না? নতুন দম্পতি বিয়ে করেছেন, একটু খানা দানার আয়োজন না করলে ব্যাপারটা কেমন দেখায়? ঝাল খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, তারপরে তাদের জন্য মোনাজাত ধরে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তবেই না তাদের ভবিষ্যৎ জীবনে সুখ আর সমৃদ্ধি আসবে, তাই না আম্মা? ফারদিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কাজী সাহেব কি হাবজাব বলছেন? প্রিয়ন্তী কিটমিট করলো। শুনুন, তাদের জীবনের সুখ শান্তি তারা বুঝে নেবে। এমনিই অশান্তির শেষ নেই, তার উপর আপনি ভেজাল করবেন না প্লিজ। আমরা যথেষ্ট ঝামেলায় আছি। তাহলে তো আম্মা একটা মিলাদ খুবই দরকার। আগে বিয়ের খানাদানা হয়ে যাক, দোয়া হোক, তারপরে আমি মিলাদের ব্যবস্থাও করবো ইনশাল্লাহ। আপনারা বিপদে আছেন তা আমি বুঝতে পারছি, আর সেই জন্যই বারবার দোয়ার কথা বলতেছি। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তনের ক্ষমতা কারো নেই। আল্লাহর দরবারে যদি দোয়া কবুল। উফ, আপনি চুপ করুন, আমি নিচে আসছি। অতিষ্ঠ হয়ে ফোন রাখলো প্রিয়ন্তী। ত্রিশান স্টিলের চেয়ারে বসে একটু পানি খাচ্ছিল। সে অবাক হয়ে বলল, কোনো সমস্যা? প্রিয়ন্তী নিজেকে ধাতস্থ করলো। সে ঠিক এই ভয়টাই পাচ্ছিল, ত্রিশান যদি কাজী সাহেবকে দেখে ফেলে তাহলে কি হবে। এই মুহূর্তে কিছুতেই ঐশী আর ইয়ামিনের বিয়ের খবর ফাঁস করা যাবে না। তুষারের মন মেজাজ এমনিতেও ভালো নেই। প্রিয়ন্তী হাসার ভান করে বলল, তেমন কিছু না ভাইয়া, আমি ফারদিনকে নিয়ে একটু নিচে যাচ্ছি। পরদিন বিনয়ী ভঙ্গিতে বলল, আমাদের একটা স্পেশাল গেস্ট এসেছে। প্রিয়ন্তী কটমট করে তাকালো। পরদিন দ্রুত চুপ হয়ে গেল। ত্রিশান উঠে দাঁড়িয়ে বলল, কে গেস্ট? এখানে চলে আসতে বলো।
প্রিয়ন্তী চোখের ইশারায় ইচ্ছে মতো ফারদিনকে তুলোধনা করছে। ফারদিন ভয়ে চুপসে আছে, আর কোনো কথাই বলল না সে। প্রিয়ন্তী বলল, নিচে গিয়ে দেখে আসি আগে ভাইয়া। নিচে গিয়ে দেখে আসি নিচে নিচে গিয়ে দেখে আসি আগে ভাইয়া। উনি মনে হয় বেশিক্ষণ বসবে না। ফারদিনের বন্ধু হয়, খুব ব্যস্ত মানুষ। ও আচ্ছা, ঠিক আছে, যা তোরা, আবার সমস্যা নেই। প্রিয়ন্তী এক ছুটে ফারদিনকে নিয়ে লিফটের কাছে এলো। লিফটে উঠেই ইচ্ছে মতো খুশি মারতে লাগলো তার বাহুতে। মুখ এত চলে কেন তোমার? গেস্টের কথা বলার কি প্রয়োজন ছিল? ভাইয়া যদি এখন দেখা করতে চাইতো? ফারদিন কাচুমাচু ভঙ্গিতে বলল, উষ্ণতা ভাবি, এই অবস্থায় ভাইয়া আমাদের গেস্টের সাথে দেখা করতে চাইবে, এটা আমার মাথায় আসেনি। তোমার এই মোটা মাথায় কিচ্ছু আসবেও না। নিজে তো এক সাইকো, কাজেও ধরে এনেছো আর এক সাইকো। বিরিয়ানি খাওয়ার জন্য মরে যাচ্ছে বেটা। আজ তোকে আমি জন্মের বিরিয়ানি খাওয়াবো, দাঁড়াও না। প্লিজ বেশি সিন ক্রিয়েট করো না, মৌলবী মানুষ। চুপ। প্রিয়ন্তী ধমকে ফারদিনের কলিজা ছ্যাদ করে ওঠে। আদরের বউয়ের মুখে কথায় কথায় ধমক শুনতে কার ভালো লাগে? অবশ্য সেও তো কম বোকামি করে না। আর প্রিয়ন্তী যেহেতু বয়সে বড়, একটু শাসন করবি, এটা সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। পরে আবার সেই তো আদর করবে, এসব ভেবে ফারদিন নিজেকে মনে মনে সান্ত্বনা দেয় আর কি। গ্রাউন্ড ফ্লোরে লবিতে আয়েশ করে সোফায় বসে আছেন কাজী সাহেব। বহুদিন পর এমন দামি হাসপাতালে ঢোকার সৌভাগ্য হয়েছে তার। এরা এত বড় লোক, অথচ তাকে সামান্য মোরগ পোলাও খাওয়াতে পারছে না। অথচ গরিবের বাড়িতে যত্ন করে বসে কতই আদর আপ্যায়ন করে। বড়লোকের পয়সা থাকলে কি হবে, মন নেই। তিনি বড়ই হতাশ। প্রিয়ন্তীর কাছে এসে বলল, এই উঠুন। কাজী সাহেব উঠে দাঁড়ালেন। গায়ের আলখাল্লা ঠিক করতে করতে বললেন, আম্মাজান কি অসুস্থ আমাকে বলেন, আমি কি তাকে একটু পানি পরা দিব? আল্লাহ কালাম হয়েছে বড় চিকিৎসা। আল্লাহ না বাঁচাইলে পৃথিবীর যত বড় ডাক্তারই আসুক না, কেউ কিছু করতে পারবে না। প্রিয়ন্তী রুড়ো গলায় বলল, কেউ মরছে না আমাদের, সামান্য অসুস্থতা। আপনাকে ব্যস্ত হতে হবে না। তাহলে তো আম্মা শুকুর আলহামদুলিল্লাহ। খানা পিনার পর সবাই মিলে 2 রাকাত শুকুরানার নামাজ আদায় করলে। প্রিয়ন্তী আঙ্গুল উঠিয়ে বলল, আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। আমাদের ফলো করতে করতে হাসপাতালে চলে আসার মানে কি? খাওয়া মানে? আপনি শুধু খেতে চান তো? আম্মা ভুল বুঝবেন না, আগেও বলছি খাওয়া দাওয়া বড় কথা না। প্রিয়ন্তী ফারদিনের দিকে ঘুরে বলল, ওনাকে নিয়ে ক্যান্টিনে চলে যাও, যা খেতে চাই খাইয়ে বিদায় করো প্লিজ। কথাটা বলে শেষ করতে না করতেই সে দেখলেও তৃষান উষ্ণতাকে নিয়ে লিফট থেকে বের হচ্ছে। আতঙ্কের স্রোত প্রবাহিত হলো প্রিয়ন্তীর শরীরে। ফারদিন বলল, কি হয়েছে? প্রিয়ন্তী বলল, যাও, দ্রুত যাও। প্রিয়ন্তীর দৃষ্টিকে অনুসরণ করে সামনে তাকিয়ে ফারদিনও আটকে উঠল। তারপর কাজী সাহেবকে নিয়ে দ্রুত কেটে পড়তে চাইল। ফারদিন কাজী সাহেবের হাত ধরে তুমুল গতিতে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখনই তৃষান তাকে দেখে ফেলল এবং ডাকল। ফারদিন। ফারদিন শুনেও না শোনার ভান করে দ্রুত চলে যাচ্ছে। তৃষান তার সামনে গিয়ে তাকে থামিয়ে বলল, দৌড়াচ্ছ কেন? আর যে ট্যাক্সি শুনছো না? ফারদিন ভয়ে চুপসে গেছে। প্রিয়ন্তীও থতমত খেয়ে কোনো মতে নখ কামড়াতে লাগলো। উষ্ণতা তার পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে প্রিয়? তোমরা এখানে কি করছিলে? প্রিয়ন্তী হাসার চেষ্টা করলো। প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলল, কেমন আছো উষ্ণতা ভাবি? কতদিন পর তোমার সাথে দেখা, কিন্তু এইভাবে দেখা হবে স্বপ্নেও ভাবিনি। এই বলে সে উষ্ণতাকে একটা হাঁক দিল। তৃষানের অবশ্য এদিকে মনোযোগ নেই। সে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কাজী সাহেবের দিকে। তিনি দূরে দাঁড়িয়ে হাসছেন, তাদের কথোপকথন শুনছেন না। ফারদিন কিছু না পেয়ে বলল, আমার বন্ধু, উনি স্পেশাল গেস্ট আমাদের। ক্যান্টিনে নিয়ে যাচ্ছিলাম, অনেক দিন পর দেখা তো, ভাবলাম একসাথে খাওয়া দাওয়া করি দুজন। তৃষান আপত্তি ভরা কণ্ঠে বলল, উনি তোমার বন্ধু? ফারদিন একবার কাজী সাহেবের মুখের দিকে চাইল। মুহূর্তে নিজের গালে চড় মারতে মন চাইল তার। 40 ঊর্ধ্ব পুরুষ তার বন্ধু হবে কেমন করে? তাছাড়া সে বড় হয়েছে ইউরোপে, আর এই ভদ্রলোক একজন মৌলভী। কোনো দিক দিয়েই কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে না।
ত্রিশান যেন ব্যাপারটা মানতেই পারছে না, এমনভাবে তাকিয়ে আছে। ফারদিন বলল, ও দাখিল ভর্তি হয়েছিল, সেই জন্যই আমরা আলাদা হয়ে গেছিলাম। আজ এতদিন পর আবার দেখা। আমরা সেই স্কুলের বন্ধু। ও আসলে অনেকবার ফেল করে স্কুলে ভর্তি হয়েছিল, তো তাই আমার থেকে বড় বয়সে। ত্রিশান কোনো মতে বলল। ও তারপর সে চলেই যাচ্ছিল, তখনই কাজী সাহেব এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছেন? উনি কি আপনার বিবি যান? শরীর সুস্থ আছে তো নয়? ত্রিশান চোখ বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ফারদিনের বন্ধু তাকে আব্বাজান বলে ডাকছেন, ব্যাপারটা যেন ঠিক হজম হলো না। ফারদিনের তখন মন চাইছে দৌড়ে পালিয়ে যেতে। ত্রিশান এবার তাকে প্রশ্ন করলে সে আর উত্তর দিতে পারবে না, যথেষ্ট মিথ্যে বলা হয়ে গেছে আজ। প্রিয়ন্তী রাগে অন্যদিকে তাকিয়ে আছে, তার এই কাজী সাহেবের উপর বেজায় মেজাজ খারাপ হচ্ছে। ত্রিশান সবার মুখের দিকে চেয়ে অদ্ভুতভাবে একটু হাসল। কাজী সাহেব বললেন, আর কেউ আসেনি বিবাহযোগ্য? মানে? ত্রিশান কৌতূহল নিয়ে তাকালো। প্রিয়ন্তীর মন চাইলেও কাজীর মুখটা গিয়ে চেপে ধরে। ফারদিন কি করবে বুঝতে পারছে না। সে কি পেছন থেকে একটা লাঠি নিয়ে কাজী সাহেবের মাথা ফাটিয়ে দিবে? যেখানেই বাঘ আসে সেখানেই সন্ধ্যা হয়, এমন একটা প্রবাদ আছে না? সেটাই সত্যি হলো এবার। ঠিক এমন মুহূর্তেই দেখা মিলল ইয়ামিন আর ঐশীর। তারা দুজনেই ক্যান্টিন থেকে বের হচ্ছে। ইয়ামিনের হাতে জুস, ঐশীর হাতে স্যান্ডউইচ। তারা একে অন্যকে খাইয়ে দিচ্ছে আর হাসি খুশি গল্প করতে করতে লিফটের দিকে যাচ্ছে। পৃথিবীর কোথাও কোনো খেয়াল নেই তাদের, যেন তারাই একে অন্যের পৃথিবী। কাজী সাহেব সেদিকে চেয়ে থেকে বললেন, আহা, কি মিল, কি মোহাব্বত, মাশাল্লাহ। ত্রিশান রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের। কাজী ত্রিশানের দিকে ফিরে উৎসাহী কণ্ঠে বললেন, আমি এ পর্যন্ত যত বিয়ে করেছি তার সবই আল্লাহর অশেষ রহমতে সুখী হয়েছে এরাও। ফারদিন আর পারল না, কাজী সাহেবকে টেনে নিয়ে যেতে যেতে বলল, অনেক হয়েছে, এবার চলুন, খেয়ে বিদায় হবেন আর আমাদেরও নিস্তার দিবেন। ত্রিশান তখনও লিফটের দিকে তাকানো। ইয়ামিন আর ঐশী লিফটে উঠে উপরে চলে গেল। তাদের একসাথে দেখে তুষারের বক্ষতালু এমনভাবে জ্বলে উঠেছে যে কাজী সাহেবের কথা খেয়ালই করলো না। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করলো। এই মুহূর্তে কিছুই বলতে গেল না সে। তবে এইটুকু বুঝে নিল যে প্রিয়ন্তী আর ফারদিনও তাদের সাহায্য করছে। ত্রিশান পরবর্তীতে সবাইকে দেখে নেবে। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি উষ্ণতা। তাই সে উষ্ণতার কাছে গেল। তার প্রেসক্রিপশনটা হাতে নিল। জরুরি কিছু ওষুধ কিনে নিতে হবে। ত্রিশানকে নিশ্চিন্তে ফার্মেসির দিকে যেতে দেখে প্রিয়ন্তী যেন এবার হাত ছেড়ে খুব বাঁচা বাঁচল। ঠিক সেই মুহূর্তে উষ্ণতা প্রশ্ন করল, প্রিয়ন্তী আপু, কি চলছে বলো তো আমাকে? প্রিয়ন্তী চমকে তাকালো। উষ্ণতার ঠোঁটে চাপা হাসি। ঐশী ভেবেছিল এই পরিস্থিতিতে তার গলা দিয়ে একটুও খাবার নামবে না, কিন্তু ক্যান্টিনে ঢুকেই সে স্মল সাইজের একটা পিৎজা খেয়ে ফেলে অনায়াসে। তারপর একটা স্যান্ডউইচ নিয়ে নেয়। সেটা খেতে খেতে ইয়ামিনের হাত ধরে বের হয়। এখন তারা 6th ফ্লোরে যাচ্ছে, যেখানে উষ্ণতা আছে। মন ভালো থাকলে সব কিছুই রঙিন মনে হয়। ঐশীর মন এই মুহূর্তে খুব উৎফুল্ল। উষ্ণতার সাথে ইয়ামিনের দেখা হয়েছিল। ইয়ামিনের ধারণা উষ্ণতা তাদের ব্যাপারটা মেনে নেবে, কারণ তাকে দেখে একবারও মনে হয়নি যে সে এখনও মনে অতীত গেঁথে রেখেছে। বরং বহু বছর ধরে পরিচিত মানুষের মতোই কথা বলেছে ইয়ামিনের সাথে। এই কথা শুনে ঐশীর আনন্দে নাচতে মন চাইছে, কারণ ত্রিশান যদি রোবট হয় তাহলে উষ্ণতা তার কন্ট্রোলার। উষ্ণতা মেনে নিলে আর কোনো সমস্যা থাকার কথাই না। অবশেষে সব বাধা বিপদ কাটিয়ে তারা সত্যি বুঝি এক হতে পারবে। এর চেয়ে উল্লাসের বিষয় আর কি হতে পারে? ঐশীর শরীরে এখন কেমন একটা জোশ চলে এসেছে। সে প্রতিটি কথায় হাসছে, মুখ ভর্তি স্যান্ডউইচ নিয়েও হাসছে। ইয়ামিন সাবধানে বলল, আস্তে খাও, খেয়ে পরে হাসো, নয়তো হেসে পরে খাও। একসাথে দুটো করলে তো বিষম খাবে। ঐশী উল্লাস নিয়ে বলল, বিষম খেলেও সমস্যা নেই, এখন আমি বিবাহিত। ইয়ামিন হতভম্ব চিত্তে বলল, বিষম খাওয়ার সাথে বিবাহিত হওয়ার কি সম্পর্ক? ঐশী আনন্দে আত্মহারা হয়ে বলল, প্রিয় আপু ঠিক বলেছিল, বিয়ে করলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে তো সব কেমন ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আমি শিওর উষ্ণতা আপু যদি বলে তাহলে ত্রিশান ভাইয়াও আমাদের বিয়েটা মেনে নেবে।
আর কোনো বাধা থাকবে না, দেখবেন আমরা সবার সাথে থাকবো, সব সময় থাকবো, একসাথে থাকবো। ইয়েস। ঐশী আবারও ইয়ামিনকে আপনি করে বলছে। ঠিক আছে বলুক, যা খুশি। খুশিতে ইয়ামিনের কাঁধে নাক খসল সে। তখনই লিফট খুলে গেল, সামনে কয়েকজন আগন্তুক দাঁড়ালো। ঐশী দ্রুত নিজেকে সামলালো, খানিকটা লজ্জাও পেল। ইয়ামিন তার ছেলে মানুষই দেখে হাসলো, তারপর হাত ধরে তাকে নিয়ে বের হয়ে এলো। তবে সে একটু চিন্তিত। এই মুহূর্তে তার মনে হচ্ছে জোকের মাথায় বিয়েটা করা একদম উচিত হয়নি। আসলে সে প্রথমে ভেবেছিল ঐশীর পরিবার তাদের সম্পর্ক কোনোদিনও মানবে না, কিন্তু সে ঐশীকে ছাড়তে পারবে না। তাই তাকে হারানোর ভয়টা জয় করার জন্যই মূলত বিয়ের মতো একটা বড় স্টেপ নিতে হয়েছে। সে ঐশীকে পাওয়ার জন্য আরও অনেক বড় বড় রিস্ক নিতে পারে, সেটা লাইফ রিস্কও হতে পারে। কারণ এখন তার লাইফের মূল অর্থই ঐশী না থাকলে তার জীবন হবে অর্থহীন, বিরহ আর কষ্টে সিক্ত, উত্তপ্ত। সে নতুন করে মোটেও কষ্ট পেতে চায় না। ঐশীকে নিয়ে সুখে বাঁচতে চায় বলেই কোনোভাবেই হারিয়ে ফেলতে চায় না তাকে। এই জন্যই এইভাবে বিয়েটা করেছিল, যাতে অন্তত হারাতে না হয়। আর কেউ না থাকলেও আইন তাদের পাশে থাকবে, তারা প্রাপ্তবয়স্ক। তবে এখন মনে হচ্ছে ঐশীর পরিবার হয়তো তাদের সম্পর্কটা মেনে নেবে, দেরিতে হলেও মানবে। তখন যদি তারা জানতে পারে ঐশী তাদের না জানিয়ে লুকিয়ে বিয়ে করেছিল, তখন কি কষ্ট পাবে না? ঐশী তার পরিবারকে অসম্ভব ভালোবাসে, তাদের কষ্ট দিয়ে ঐশী নিজেও ভালো থাকবে না, মুষড়ে পড়বে। আর ঐশী যদি মুষড়ে পড়ে, যদি না হাসে ওই মন তোলানো হাসি, তাহলে ইয়ামিনের মনেও শান্তিও নষ্ট। যদি না হাসে ওই মন দোলানো হাসি, তাহলে ইয়ামিনের মনের শান্তিও নষ্ট হয়ে যাবে। উফ, কি মুশকিল। বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা আসলেই ভুল হয়েছে। একটু ধৈর্য ধারণ করা উচিত ছিল তাদের। সব কিছু তো ঠিক হয়েই যাচ্ছিল। ঐশী এক কোণে বসে স্যান্ডউইচ খাওয়া শেষ করেছে। টিস্যুতে হাত মুছে ডাস্টবিন খুঁজতে গিয়ে দেখল ইয়ামিন তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। গভীর ভাবনায় বুঁদ হয়ে কি যেন চিন্তা করছে সে। ঐশী তার মুখের কাছে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, শুনছেন? ইয়ামিন আশেপাশে একটু তাকালো, তারপর ঐশীর কাছে এসে কেমন গভীর গলায় বলল, শুনছি, বলো। ঐশী একটু সরে গিয়ে বলল, এতটাও কাছে আসতে হবে না, দূর থেকেও আপনি আমার কথা শুনতে পাবেন। ইয়ামিন গাঢ় দৃষ্টিতে তাকে দেখতে দেখতে বলল, দূর থেকে কথা শোনা গেলে অনুভব করা যায় না। ঐশী অপ্রস্তুত হলো, চোখে পিটপিট করে বলল, মানে? ইয়ামিন একটু ঝুঁকে এলো, তার মতলব বুঝতে পেরে আশেপাশে তাকালো ঐশী। এদিকে কেউ নেই, কিন্তু সিসিটিভি তো আছে। সেদিকে আঙ্গুল ইশারা করে কিছু বলার আগেই ইয়ামিন তার আঙ্গুল ধরে ফেলল, তারপর আলতো করে নামিয়ে দিল আঙ্গুলটা, আর তার নিচের ঠোঁটে খুব আলতো ভেজা স্পর্শ করলো। ঐশী দ্রুত ইয়ামিনকে ধাক্কা মেরে সরিয়ে পড়ল, কেউ চলে আসবে। উফ, আমার ভয় লাগছে, যদি টিউশন ভাইয়া চলে আসে। ইয়ামিন ঐশীর কাঁচাপাচা মুখটির দিকে তাকিয়ে হঠাৎ হেসে ফেলল, তারপর মুগ্ধ কণ্ঠে বলল, এত কিউট কেন তুমি? ঐশী মাথা নিচে করে নাজুক গলায় বলল, না হলে তো আপনি এত ভালোবাসতেন না। তোমার কি মনে হয় আমি তোমাকে তোমার সৌন্দর্যের জন্য ভালোবাসি? তাহলে কেন ভালোবাসেন? জানি না, তুমি হাসলে আমার হার্ট ট্রেম্বলিং করে। আমি হয়তো তোমাকে হার্টের তাই ভালোবাসি। তুমি না হাসলে হৃদকম্পন স্তব্ধ হয়ে যাবে সুহাসিনী। ঐশী মনে মনে পাখির মতো উঠতে লাগলো, কিন্তু উপরে মুখ ভেঙচি কেটে বলল, ইস, ডায়ালগ। একটি লোক ইয়ামিনের দিকে চেয়ে এই কথা বলে দৌড়ে কোথায় যেন চলে গেল। ঐশী অবাক হয়ে বলল, কি ব্যাপার? ইয়ামিন পকেট থেকে মাস্ক বের করে দ্রুত মুখে পড়ল। এখানে নির্বিলি দেখে একটু মাস্কটা খুলে রেখেছিল, তাও নিস্তার পাওয়া যায়নি। শেট! সে দ্রুত ঐশীর হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, চলো চলো, এখান থেকে দ্রুত পালাতে হবে। মানে কেন? আমরা কেন পালাবো? আমরা কি চোর? ইয়ামিন ঐশীকে নিয়ে পারলে প্রায় দৌড় লাগায়, কিন্তু ঐশীর পা মচকে গেল, সে থমকে গেল ওখানেই। ইয়ামিন ঐশীকে কোলে তুলে নিল, কিন্তু তারা লিফটে ওঠার আগেই লোকটি প্রায় ছুটে এলো। তার পেছনে একদল দমকা বাহিনী।
তাদের মধ্যে একজনের হাতে বিরাট ক্যামেরা, যা দেখে ভয়ে ঐশীর মুখে স্বয়ংক্রিয় চিৎকার চলে এলো। মুহূর্তেই নীরব পরিবেশে ভিড়ভাট্টা এত বেড়ে গেল যে ধাক্কাধাক্কির কারণে তাদের দুজনেরই নাজেহাল দশা। তবে ইয়ামিন সর্বাত্মক চেষ্টা করে ঐশীকে দুই হাতে আগলে রেখেছে, যেন কোনো পুরুষের স্পর্শ এক ফোঁটাও তার গায়ে না লাগে। ঐশী ব্যাপারটা অনুভব করতে পারছিল, তবে এত মানুষের মাঝে চিৎকার চেঁচামেচিতে তার প্রায় দম বন্ধ হওয়ার দশা। উফ, সেলিব্রিটিদের জীবন মোটেও সহজ নয়। ইয়ামিন আর ঐশী পাশাপাশি বসে আছে দুটো চেয়ারে, তাদের ঘিরে লম্বা লাইন। হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরে লবিতে মানুষের ভিড় জমে গেছে, একে অন্যের মাথা খেয়েও নিচ্ছে। তাও ইয়ামিন ইব্রাহিমকে এক নজর দেখা যায়। সাংবাদিক অভয় কুমার দাস প্রশ্ন করলেন, স্যার, আপনাদের রিলেশনের জার্নিটা সম্পর্কে কিছু বলুন প্লিজ। কয় বছর হলো আর বিয়ে করছেন কবে? ঐশী কোনো কথা বলতে পারছে না। এতগুলো মানুষের সামনে সে ভীষণ নার্ভাস হয়ে বসে আছে। ইয়ামিনী সব প্রশ্নের উত্তর দিচ্ছে। সে গম্ভীর গলায় বলল, এখনও সেসব কিছু নিয়ে চিন্তা করিনি আমরা। যখন ভাববো তখন নিশ্চয়ই জানবেন। আরেকজন প্রশ্ন করল, কিন্তু আপনি তো ম্যাডামের ভার্সিটিতে গিয়ে তাকে জনসম্মুখে প্রপোজ করেছিলেন, তার হাতে রিং পরিয়েছিলেন, যা আমরা এখনও ম্যামের হাতে দেখতে পাচ্ছি। ম্যাম, আপনি কি একটু হাতটা উপরে ক্যামেরার সামনে তুলবেন? ঐশী ভয়ে ভয়ে ইয়ামিনীর দিকে তাকালো, ঢোক গেল। সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তাই ভ্যাবাচাকা খেয়ে গেছে। ইয়ামিন প্রসঙ্গ এড়ানোর জন্য বলল, আর কোনো প্রশ্ন আছে? পেছন থেকে একজন বলল, স্যার, আমাকে নিয়ে যে বর্তমানে বড় একটা রিউমার ছড়িয়ে গেছে মেডিকেল স্টুডেন্ট ফাবিয়া আফরোজার সাথে, যেটা নিয়ে আপনার কিছু বলার আছে? আর ম্যাডামই বা বিষয়টা কিভাবে দেখছে? ইয়ামিন এবার ভীষণ অস্বস্তি অনুভব করলো। সে ঐশীর হাত ধরে উঠতে উঠতে বলল, এনিওয়ে, আমাদের তারা আছে। মুহূর্তেই জনতারা ঝাঁপিয়ে পড়লো, চেঁচিয়ে উঠল, স্যার, যাবেন না স্যার? আপনাদের নেক্সট প্ল্যান কি? একটা প্রশ্ন স্যার। এত শোরগোলের মধ্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। লবির বাইরে দুই বান্ধবী একে অন্যের হাত ধরে যাচ্ছিল। সামনে এত মানুষ আর ক্যামেরা দেখে একজন আঁতকে উঠে বলল, এত ভিড় কিসের ওখানে? কারো কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? মেয়েটি ঠোঁট উল্টে বলল, কি জানি, আমিও তো বুঝতে পারছি না। পেছন থেকে একটা ছেলে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সিঙ্গার ইয়ামিন ইব্রাহিম এসেছেন, তাই এই অবস্থা। সাথে আছে ওনার গার্লফ্রেন্ড লামিয়া ইমরোজ ওরশে। প্রথম মেয়েটি চিৎকার করে উঠল, কি সত্যি বলছেন আপনি? দ্বিতীয় মেয়েটি বলল, ইয়ামিন ইব্রাহিম যেন কে? আরে তুই চিনিস না? সিঙ্গার ইয়ামিন ইব্রাহিম, ওই তো আমাদের সিলেটে একবার কনসার্ট হয়েছিল যে। ও মাই গড, উনি যে বাংলাদেশে আছে আমি ভুলেই গেছিলাম। কিন্তু হঠাৎ এই হাসপাতালে কেন এসেছে? এখানে কনসার্ট করবেন নাকি? পেছনে ছেলেটি এসে বলল, না, এই হাসপাতালে ওনার পেশেন্ট ভর্তি, গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে এসেছিলেন আর মিডিয়ার সামনে পড়ে গেছেন। প্রথম মেয়েটা এক্সাইটেড হয়ে বলল, উফ, চল আমরা দেখা করে আসি। আর ওনার গার্লফ্রেন্ডকেও বাস্তবে দেখার খুব ইচ্ছে ছিল আমার। শুধু কি ছবিতেই উনি অত সুন্দর, নাকি বাস্তবেও? চল দেখা করে আসি প্লিজ। হ্যাঁ, চল যাই। মেয়ে দুটো ভিড় ঠেলে খুব কষ্টে উকিঝুঁকি মারার চেষ্টা করছে, কিন্তু শখানেক মানুষ পার করে কিছুতেই সামনে যেতে পারছে না। একজন রসিকতা করে বলল, এই প্রথম প্রাইভেট হসপিটালে এত মানুষ দেখলাম। আরেকজন বলল, মনে হচ্ছে সরকারি হাসপাতালে বিনা পয়সায় টিকাদান করা হচ্ছে। তাও ভালো, এই হাসপাতালের যা খরচ কেউ এমনিও ঢোকার সাহস পাবে না। আজ অন্তত এই উপলক্ষে পাবলিক এই হাসপাতালে পা রেখেছে। ঠিক। ইয়ামিন সবাইকে সরিয়ে দিতে দিতে বলল, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আর কোনো ডিসকাশন করতে চাই না, প্লিজ স্টে অ্যাওয়ে। একজন সাংবাদিক ঠিক ঐশীর মুখের সামনে মাইক ধরে বলল, ম্যাডাম প্লিজ, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে সবাই স্যারকে চরিত্রহীন বলছে। স্যারের ফ্যান্ডমের জন্য অনেক বড় একটা ধাক্কা এটা। এসব দেখে আপনার কি কষ্ট হচ্ছে না? ইয়ামিন ঐশীকে সকলের মাঝখান থেকে টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু ঐশী যাচ্ছে না। সোজা হয়ে দাঁড়িয়ে আছে সে।
পাথরের মতো শক্ত তার মুখ। ইয়ামিন অবাক হয়ে তার দিকে তাকালো, ডাকলো। উশুসি। অশুষি থমথমে গলায় বলল, আমি সবকিছু ক্লিয়ার করতে চাই। না উশু, প্লিজ বাদ দাও। সবাই আপনাকে চরিত্রহীন ভাববে, আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে পারবো না। আমার কিচ্ছু যায় আসে না কারো কথায়। পুরো পৃথিবীর সামনে নিজেকে শুদ্ধ বানানোর প্রয়োজন নেই আমার। শুধু তুমি আমাকে বিশ্বাস করলে সেটাই এনাফ আমার জন্য, কারণ এখন তুমি আমার ব্যক্তিগত পৃথিবী। ইয়ামিন মৃদু হাসল, তারপর তাকে টেনে বলল, চলো এবার। অশুষি দুই পাশে মাথা নাড়ল। আমার কাছে আপনার সম্মান অনেক গুরুত্বপূর্ণ। আমি চাই সবার কাছে সেটা অক্ষুণ্ণ থাকুক। যা আপনি করেননি তার শাস্তিও আপনি পাবেন না। অশুষি ইয়ামিনের হাত ধরে তাকে পুনরায় ক্যামেরার সামনে নিয়ে এলো। তাদের ফিরে আসতে দেখে জনতার উৎসাহ 10 গুণ বাড়ল। সবাই চিৎকার করতে লাগলো। অশুষি ইয়ামিনের হাত ধরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, আমি এই মানুষটাকে ভালোবাসি, তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। পৃথিবীর সবাই একজোট হয়েও তাকে চরিত্রহীন প্রমাণ করার আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তাও আমি তাকে অবিশ্বাস করব না। কয়েকটা ফেক ছবির জন্য আমি ব্রেকআপ করে ফেলবে, এতটাও দুর্বল আমাদের সম্পর্ক কখনোই ছিল না। তাই ভুল করেও কেউ এটা ভাববে না যে কোনো নোংরা মনের মানুষ নোংরা খেলা খেললেই আমাদের আলাদা করতে পারবে। বরং আমরা সব সময় একে অন্যের পাশে থাকবো, এভাবেই থাকবো। তাতে পৃথিবীর যা খুশি ভাবুক, আমাদের কিচ্ছু আসে যায় না। ইয়ামিন হাঁ করে অশুষির দিকে তাকিয়ে আছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্চ গলায় এই কয়েকটা কথা বলাও কম সাহসের ব্যাপার না। অজান্তে ইয়ামিনের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। মানুষ তো জয়ধ্বনি দিয়ে যাচ্ছে, করতালির তীক্ষ্ণ শব্দ চারিদিকে, কিন্তু ইয়ামিনের চারপাশটা যেন শব্দহীন, শান্ত। অশুষি ইয়ামিনের দিকে চেয়ে হাত ছেড়ে বলল, এখন শান্তি লাগছে আমার। ইয়ামিন মিষ্টি হেসে বলল, আমারও। সাংবাদিকের ভাষায়, ওয়াও ওয়াও ওয়াও, বিচ্ছেদের এই যুগে এমন দৃঢ় বন্ধনই তো আমরা দেখতে চাইছিলাম। এমন বিশুদ্ধ সত্যিকারের ভালোবাসা কজনের কপালে জোটে। স্যার, একটা রিকোয়েস্ট করব, আপনি ম্যাডামকে সেদিন যেভাবে প্রপোজ করেছিলেন আজকে আমাদের সবার সামনে সেভাবে আরেকবার বলুন প্লিজ। সবাই তীব্র আওয়াজে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলুন স্যার প্লিজ। ইয়ামিন সাথে সাথে হাঁটু কেড়ে বসে পড়ল। মানুষ বিকট শব্দে চেঁচিয়ে উঠল। তখন অশুষি বিস্ময়ের চরম পর্যায়ে, মুখে হাত ঠেকালো সে, চোখ টলমল হয়ে আসলো। ইয়ামিন হাত বাড়িয়ে ঠিক সেদিনের মতোই আবেগী আর প্রসন্ন চিত্তে বলল, সুর আর রঙের চেয়েও এখন আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি হলো আমার উষসী আর তার হাসি। সে হাসবে বলে আমি এমন হাজারো পাগলামি সারা জীবন করে যেতে পারি। তার খুশির জন্য আমি এক পৃথিবীর সুখ তার মুঠো এনে দিতে পারি। উষসী, আমি তোমাকে ভালোবাসি। চলো বিয়ে করি এবার। অনেক তো হলো, এবার সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চাই আমি। সে অধিকার কি আমাকে দিবে? সবাই করতালি বাজাচ্ছে। অশুষির চোখ থেকে ঝরঝরে অশ্রু গড়িয়ে পড়ল। সেই ইয়ামিনের হাত ধরে মাথা নাড়ল কেবল। প্রথমবার প্রপোজের মতোই আনন্দ হচ্ছে তার। ইয়ামিন তাকে এক জীবনে যতবার ভালোবাসার কথা বলবে ততবারই কি সে এইভাবেই বোকার মতো কেঁদে ভাসাবে নাকি? দূর দূর, কিছুতেই কান্না সামনে রাখা যায় না। ইয়ামিন উঠে দাঁড়ালো। এবার অশুষির কাঁধে হাত রাখলো। সবাই একরাশ মুগ্ধতা নিয়ে ছবি তুলতে লাগলো তাদের। অশুষির চোখ ছলছল করছে আর ইয়ামিনের মুখ আনন্দে ঝলমল করছে। দুজনেই গভীর ভালোবাসার সুখে পরিতৃপ্ত, পরিপূর্ণ। হাসপাতাল থেকে বের হতে বেশ রাত হয়ে যায়। প্রিয়ন্তী অনেকবার ফোন করেছে অশুষিকে, কিন্তু ভিড়ের মাঝে ফোন রিসিভ করার ফুরসত পায়নি সে। ইয়ামিন বলল, কোনো সমস্যা? অশুষি মুখ গোছ করে বলল, প্রিয়ন্তী আপু ফোন করেছিল কিন্তু ধরতে পারিনি। এখন দেখলাম মেসেজ করেছে, ওরা নাকি বাড়ি চলে গেছে। ত্রিশান ভাইয়া উষ্ণতা আপুকে নিয়ে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। ভাইয়া নাকি খুব রেগে আছে। প্রিয়ন্তী আপু জানতে চাইছে আমরা কোথায়, তার দুশ্চিন্তা হচ্ছে। ইয়ামিন অশুর কাঁধে হাত রেখে বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। অশুষি মাথা নাড়ল। তারপর একটা দীর্ঘশ্বাস গোপন করলো সে। বিয়ে করেও লাভ কি হলো? তাদের এখন অনাথ থাকতেই হবে, এমন অভিনয় করতে হবে যেন কিছুই হয়নি, যতদিন পর্যন্ত না ফ্যামিলি সব জানছে আর মানছে। গাড়িতে বসে সিট বেল্ট বাঁধছিল সে। ঠিক ওই সময় ইয়ামিনের নাম্বারে একটা মেসেজ এলো। সে ফোনের দিকে অনেকক্ষণ থম মেরে তাকিয়ে রইল।
তাকে স্তব্ধ হয়ে যেতে দেখে ঐশী হর্ন বাজালো দুষ্টুমি করে। ইয়ামিন চমকে উঠে চোখ তুলে তাকালো। ঐশী হেসে বলল, কোথায় হারিয়ে গেছেন? ভেতরে আসুন। ইয়ামিন ঐশীর হাসি মাখা মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। এই মেয়েটিকে পাওয়ার জন্য সে লাইফ রিস্ক নিতেও দ্বিধাবোধ করবে না। ড্রাইভিং সিটে এসে বসল সে। চিন্তিত ভঙ্গিতে ড্রাইভ করতে লাগলো। হঠাৎ ইয়ামিনে পরিবর্তন লক্ষ্য করে ঐশী বলল, কিছু হয়েছে নাকি? ইয়ামিন বলল, মা, আপনি কি আমায় রিসোর্টে নিয়ে যেতে চাইছেন? ঐশী ঠোঁট চেপে হাসলো। ইয়ামিন থতমত খেয়ে বলল, না। ঐশী খিলখিল করে হেসে উঠল। ইয়ামিন হালকা করে তার দিকে চেয়ে একটু হাসল। তারপর পুনরায় বুঁদ হয়ে গেল দুশ্চিন্তায়। ঐশী সাবধানে বলল, আরে সামনে তাকান, অ্যাক্সিডেন্ট করাবেন নাকি? ইয়ামিন সামনে তাকালো তরিতে। ঐশী জানালা দিয়ে বাহিরে তাকালো। আজকে দিনটির কথা ভেবে আনন্দে ঝলমল করছে তার মন। এখন মনে হচ্ছে আর কোনো সন্দেহই নেই। তারা যে বিবাহিত, আলাদা থাকলেও চিরজীবনের জন্য আলাদা হওয়ার ভয় নেই। শুধু পরিবারকে কষ্ট করে একটু মানাতে হবে, আর সেটাও এখন খুবই সহজ লাগছে। তারই পাশে বসেই আমিন তখন ভাবছি পুরোপুরি ভিন্ন কথা। ঐশীকে সে এত ভালোবেসে ফেলল কী করে তা সে নিজেও জানে না। কিন্তু এবার সেই ভালোবাসা প্রমাণ করার সময় এসেছে। ঐশীদের বাড়ির সামনে গাড়িটি থামে। যাওয়ার আগে ঐশী ইয়ামিনকে আলতো করে একটু জড়িয়ে ধরে। ইয়ামিন চোখ বুজে অনুভব করে ঐশীর উষ্ণতা। এই অনুভূতির জন্য সে জীবনের যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, আর সে নেবেই। ঐশী আলতো গলায় বলল, জানি না কতদিন এভাবে থাকতে হবে, কিন্তু এখন থেকে আমার মধ্যে কনফিডেন্স এসে গেছে। কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবে না, কারণ আমরা বিবাহিত। আমি আপনাকে ছাড়াও থাকতে পারবো, কিন্তু আপনার জায়গাটা অন্য কাউকে কখনো দিতে পারবো না, বিশ্বাস করুন। ইয়ামিন মুহূর্তেই চমকে উঠল। ঐশী তাকে ছেড়ে থাকার কথা বলছে। ঐশী গাড়ি থেকে নেমে যাচ্ছিল, তখনই ইয়ামিন ডাকলো, শোনো। ঐশী পেছন ফিরে তাকালো, হাসলো। কিছু বলবেন? ইয়ামিন কি যেন বলার জন্য হাঁ করলো। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে চেয়ে সে স্তম্ভিত হয়ে যায়। একটু আগে যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বার থেকেই ফোন এসেছে। ঐশী বলল, দাঁড়াচ্ছি আমি, আপনি কথা বলে নিন, সমস্যা নেই। ইয়ামিন দুদিকে মাথা নেড়ে বলল, না থাক, তুমি যাও। ঐশী ভ্রু কুচকে এগিয়ে এলো, খানিকটা ঝুঁকে বলল, কে ফোন করেছে? ইয়ামিন মোবাইল পকেটে ভরে বলল, নাথিং ইম্পর্টেন্ট। তারপর হাসলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কি একটা চিন্তা করে বলল, মা, তুমি এখানে? ঐশী কিছু বুঝতে না পেরে বলল, কিভাবে ঠিক হবে? ইয়ামিন সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, ভালো থেকো, বাই। তারপর সে গভীর আবেগ নিয়ে ঐশীর কপালে চুমু দিল। সেই চুমুতে তৃষ্ণা আর ভালোবাসাময় পরশ মেশানো ছিল। ঐশীর কেমন যেন লাগছে, কেমন বুকের মধ্যে হালকা অস্থিরতা। সে বুঝতে পারল না কি কারণ, কিছু কি হচ্ছে ব্যাপারটা নিয়ে ভাবতেও পারল না বেশিক্ষণ। অনেক ক্লান্ত লাগছে তার। আজ সারাদিন কম ধকল যায়নি, শারীরিক মানসিক অনেক চাপ গিয়েছে। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবে সে। মিসেস শিমলা প্রিয়ন্তীদের লিভিং রুমে বসে আছেন। প্রিয়ন্তী কোমল কণ্ঠে বলল, আন্টি, আপনি বাড়ি ফিরে যান। ইয়ামিন এলে আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেব। শুধুই অস্থির হচ্ছেন। শিমলা কাতর গলায় বললেন, কোথাও যাব না আমি, এখানেই এভাবে বসে থাকবো যতক্ষণ ছেলেটা না আসে। তার কাছে আমার মাপ চাইতে হবে প্রিয়। আমি অনেক খারাপ আচরণ করেছি ওর সাথে, ভেবে কেমন লাগছে। হো গড। প্রিয়ন্তী একটু কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, ইয়ামিন আপনার উপর কেন রেগে থাকবে বলুন? সে আপনাকে অনেক ভালোবাসে। আপনার মুখ দেখলেই সব কিছু ভুলে যাবে, দেখবেন আপনি অকারণ কষ্ট পাবেন না। শিমলার চোখে পানি জমে উঠেছে। তিনি অশ্রু মুছতে মুছতে বললেন, সব এত সহজ না প্রিয়। আমি আমার ছেলেকে হার্ট করেছি জঘন্যভাবে। মাত্র অল্প কিছুদিনের এক পরিচয়ে একটা মেয়ের কথা শুনে ছেলেটাকে আমি এত বড় অবিশ্বাস করলাম। তাকে আমি নিজে জন্ম দিয়েছি, অথচ তার মনের কথাটা বুঝলাম না।
আমি ভালো মা হতে পারিনি। আহা আন্টি, এসব বলবেন না তো। আপনার দোষ নেই এখানে। হয়তো আপনার জায়গায় আমি থাকলে আমিও ভুল করতাম, কারণ ঘটনাটাই ওই রকম ছিল। কলিং বেল বেজে উঠল। পরদিন দরজা খুলতেই দেখলো ইয়ামিন ঢুকছে। তার মুখ ভাবলেশীন। কেমন চুপ করে ঢুকে রুমে চলে যাচ্ছে। কোথাও যেন তার নজর নেই। লিভিং রুমে যে শিমলা বসে আছেন সেটাও খেয়াল করেনি। এদিকে শিমলা ভাবলেন ছেলেটা তার উপর রেগে আছে, তাই ফিরেও তাকাচ্ছে না। তিনি দুঃখ পেলেন। প্রিয়ন্তী উঠে দাঁড়িয়ে বলল,